কাহিনীর শুরু হয় ঘন জঙ্গলের মাঝখানে থাকা একটা বড় নদী থেকে, যেখানে জেফ নামের এক লোক তার কয়েকজন সঙ্গীকে নিয়ে এই নদীপথের সামনে এগিয়ে যাচ্ছিল। এরা সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ এরা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছিল সেই জায়গাটা ছিল খুবই বিপজ্জনক। এখানে বোটের ক্যাপ্টেনও জেফকে বলে যে তোমরা যে জায়গায় যাচ্ছ সেটা অভিশপ্ত, আর সেখানে বিষাক্ত সাপে ভরে আছে। আর আমি শুনেছি সেখানে ক্রিমসন নামের একটা খুবই বড় অ্যানাকন্ডা থাকে, যেই ওই জায়গায় যায় সেই অ্যানাকন্ডা তাকে মেরে ফেলে। কিন্তু জেফ হেসে বোটের ক্যাপ্টেনকে বলে, তুমি শুধু আমাকে সেখানে পৌঁছে দাও, সেখানে তোমার টাকা পেয়ে যাবে আর তুমি তোমার বোট নিয়ে ফিরে আসবে। জেফ ছিল সাপ ধরার এক্সপার্ট শিকারী, আর আজ জেফ বিশেষ করে সেই ক্রিমসন অ্যানাকন্ডাকে ধরার জন্যই এই জঙ্গলে এসেছিল। কিছুক্ষণ পর এরা সেই জায়গায় পৌঁছে যায়, আর এখানে বোটের ক্যাপ্টেন জেফের কাছে আরও বেশি টাকা দাবি করে, কারণ এটা ছিল খুবই বিপজ্জনক জায়গা, আর এখানে কাউকে পৌঁছে দেওয়া ছিল ভীষণ বড় ঝুঁকির কাজ। জেফও না করে না, আর পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে দেয়। কিন্তু বোটের ক্যাপ্টেন যখন টাকা নেওয়ার জন্য দুহাত বাড়ায় তখন জেফ ইচ্ছে করে টাকা নিচে ফেলে দেয়, আর খুশি মনে বোটের ক্যাপ্টেন সেটা তুলতে যায়। টাকা তোলার পর যখন সে হেসে জেফের দিকে তাকায়, তখন জেফ তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে, আর নির্মমভাবে তার গলা কেটে নদীর জলে তার মাথা ছুঁড়ে ফেলে দেয়। এসব কিছুই নদীর তীরে দাঁড়িয়ে থাকা জেফের সঙ্গীরাও দেখছিল। জেফকে এটা করতে দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। এরপর জেফ তার দুই সঙ্গীর কাছে এসে বলে, যদি তোমরা দুজন আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদেরও এই একই পরিণতি হবে। এরপর এরা তিনজন জঙ্গলের ভেতরে এগোতে এগোতে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তারা সাপের একটা বড় মূর্তি দেখতে পায়, আর সেটা দেখে জেফ বলে তাহলে ক্রিমসন অ্যানাকন্ডার গল্পটা সত্যিই সত্যি ছিল। অন্যদিকে জেফের সঙ্গীরা অনেক সাপ পেয়ে যায়, যেগুলো দেখে তারাও খুব খুশি হয়ে যায়। এরপর তারা তাড়াতাড়ি সব সাপ ধরে ব্যাগে ভরতে শুরু করে। আর জেফ এই ছোট সাপগুলোর দিকে মনই দেয় না। সে এই জঙ্গলের সবচেয়ে বড় সাপ, যার নাম ক্রিমসন অ্যানাকন্ডা, তাকে খুঁজতে থাকে। এখন এই দুই সঙ্গী কাপড়ের ব্যাগে সাপ ভরে, আর তাদের মধ্যে একজন একা সেগুলো নিয়ে বোটের দিকে আসে। সে দেখে যে জেফ যে লোকটার গলা কেটে জলে ফেলে দিয়েছিল সেই লোকটার মাথাবিহীন লাশ কিছু দূরে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ লাশটা জলে ডুবে যায়, আর সাঁতরে একটা বড় জিনিস খুব দ্রুত তার দিকে এগোতে থাকে। লোকটা ভয়ে দ্রুত জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই বজ্রগতিতে একটা বিশাল অ্যানাকন্ডা তাকে জাপটে ধরে। অ্যানাকন্ডাটা তার শরীরে পেঁচিয়ে তার হাড়গোড় ভেঙে ফেলে, আর নিজের বিশাল মুখ খুলে তাকে খেতে শুরু করে। অন্যদিকে আমরা ওই লোকটার আরেক সঙ্গীকে দেখি যে সাপ ভরা ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে এগোচ্ছিল। তখন সে হঠাৎ এক জায়গায় থেমে এমন কিছু দেখে যেটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। আসলে সে ওই বড় অ্যানাকন্ডাটার শরীরকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছিল। অ্যানাকন্ডাটা যখন একটা গাছে উঠছিল তখন তার পেট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষকে জীবন্ত গিলে ফেলেছে। এখন লোকটা তার প্রাণ বাঁচিয়ে পালানোর আগেই সেই অ্যানাকন্ডা তার সঙ্গীর লাশ উগড়ে দেয়। এরপর সেই সাপ লোকটাকেও ধরে ফেলে। সে সাপটা লোকটাকে পেঁচিয়ে জোরে চেপে ধরে আর গাছের সঙ্গে লেপ্টে থেকে লোকটাকেও খেতে শুরু করে। এই সব কিছু কাছাকাছি দাঁড়িয়ে জেফও দেখছিল, আর এটা দেখে জেফ তার সঙ্গীকে বাঁচানোর বদলে খুশি হচ্ছিল, কারণ জেফও চাইছিল কেউ যেন ওই সাপটা টোপ হয়ে যায়। আর টোপ খাওয়ার সময় সাপটার মনোযোগ সরে গেলে জেফ সাপটাকে অজ্ঞান করে মেরে ফেলতে পারবে। এরপর জেফ নিজের শটগান বের করে সাপটাকে অজ্ঞান করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের সব জন্তু আর পাখি চিৎকার করতে শুরু করে, আর সেই আওয়াজ শুনে অ্যানাকন্ডাটা তার শিকারকে সেখানেই ফেলে চলে যায়। নিশ্চয়ই এমন কিছু ছিল যেটাকে ভয় পেয়ে জঙ্গলের সব জন্তু পালাচ্ছিল। এখন এখানে সিন কাট হয়, আর আমাদের একটা সার্কাস শো দেখানো হয়। এই সার্কাসটা বন্ধ হওয়ার অবস্থায় ছিল, কেউই এই সার্কাস দেখতে আগ্রহী ছিল না। এখানে সার্কাসের মালিকের কাছে বিলি ইয়াং নামের একটা ছেলে আসে, যে সার্কাসের মালিককে টাকা ভরা একটা স্যুটকেস দিয়ে সার্কাসে কাজ করা সব লোকজনকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ড গিয়ে একটা নতুন সার্কাস খোলার প্ল্যান করেছিল। সার্কাসের লোকেরা বিলি ইয়াংয়ের কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ আজ থেকে কয়েক বছর আগে বিলি ইয়াং খুব গরিব ছিল। সেও এই লোকগুলোর সঙ্গে মিলে সার্কাসে কাজ করত, কিন্তু কে জানে এখন বিলি ইয়াং এমন কি কাজ করতে শুরু করেছে যার ফলে সে রাতারাতি এত ধনী হয়ে গেল। পরের সকালে বিলি ইয়াং বোটে করে সবাইকে থাইল্যান্ড নিয়ে যাওয়ার প্ল্যান করে। এখন যেহেতু বিলি ইয়াং এই সবাইকে কিনে নিয়েছিল, তাই সবাই তার কথা মেনে বোটে উঠে বসে, আর বোটের ক্যাপ্টেন বোট চালাতে শুরু করে। পথে বিলি ইয়াং বাথরুমে লুকিয়ে কাউকে ফোন করে, আর ফোনে সে সামনের লোকটাকে বলে যে ডেলিভারি রেডি আছে, খুব তাড়াতাড়ি আমি এদের নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। বিলি ইয়াংয়ের এই কথাগুলো থেকে বোঝা যায় যে সে বোটে থাকা লোকজনের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল।
কিছুদূর এগিয়ে যাবার পর এরা দেখে সামনে রাস্তা বন্ধ, সেখানে কাঠ আর অনেকগুলো কন্টেইনার রেখে কেউ পথ আটকে ছিল। তখন বোটের ক্যাপ্টেন বলে যে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে থাইল্যান্ড পৌঁছতে অনেক সময় লাগবে। তাই বিলি ইয়ামের ক্যাপ্টেনের আইডিয়াটা ভালো লাগে না। সে ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যাই হোক আমাদের সময় মতো থাইল্যান্ড পৌঁছতেই হবে, কারণ সেখানে আমাদের শো আছে আর আমি তার অগ্রিম টাকা নিয়ে নিয়েছি। যদি আমরা শো না করি তাহলে আমরা শেষ হয়ে যাব। ক্যাপ্টেন বলে, যদি তোমরা লম্বা রাস্তা দিয়ে যেতে না চাও তাহলে আমাদের কাছে এই একটাই রাস্তা আছে। সে বলে, আমরা এইসব জিনিস বোমা মেরে উড়িয়ে দেব আর নিজের রাস্তা বানিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বিলি ইয়াংয়ের কাছে ক্যাপ্টেনের কথা ঠিকই মনে হয় আর সে এতে রাজি হয়ে যায়, কিন্তু তারা জানত না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এরপর তারা কন্টেনারগুলোর কাছে বোমা রাখে আর তারপর রিমোট দিয়ে সেগুলো উড়িয়ে দেয়। এতে তাদের রাস্তা পরিষ্কার হয়ে যায় ঠিকই, কিন্তু বিস্ফোরণের ফলে অনেক সাপ তাদের বোটের উপর এসে পড়ে, কারণ ওইসব কন্টেনারই সাপে ভর্তি ছিল। ভয়ে সবাই এদিক সেদিক দৌড়তে শুরু করে। এখন পুরো বোট সাপে ভরে যায় আর এই সাপগুলো বোটে থাকা লোকদের কামড়াতে শুরু করে। এখানে লিনি নামের এক মেয়ে বুদ্ধি করে পাইপের মাধ্যমে জোরে পানি ছেড়ে দেয় আর তার আশেপাশে যত সাপ ছিল সব বোট থেকে নিচের জলে ফেলে দেয়। বিলি ইয়াং ভয়ে বোটের বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে যায় আর অনেক সাপ বিলি ইয়াংয়ের ওপর পড়ে। সেগুলো থেকে বাঁচতে সে নদীতে ঝাঁপ দেয় আর সাঁতরে তীরে পৌঁছে যায়, কিন্তু সেখানেও একটা কিং কোবরা তার সামনে চলে আসে। এখন সেই কিং কোবরা বিলিকে কামড়ানোর আগেই একজন লোক সাপটার উপর পা রেখে তাকে পিষে দেয় আর বিলি ইয়াংয়ের প্রাণ বাঁচায়। এই লোকটা আর কেউ নয়, জেফ। এখন জেফ বিলির প্রাণ বাঁচিয়েছিল, তাই বিলি তাকে নিজের বোটে তুলে আনে। জেফ এখানে সবার কাছে মিথ্যে বলে যে আমি একজন ওয়াইল্ড এক্সপ্লোরার আর একটা অ্যাক্সিডেন্টের কারণে এই জঙ্গলে আটকে গেছি। তখন সার্কাসের এক লোক যার নাম জিয়াও, তার কানে প্রবল ব্যথা শুরু হয়। ব্যথা এত বেশি ছিল যে সে নিচে পড়ে যায়। এরপর জেফ নিজের আঙুলে একটা কেটে রক্ত বের করে সেটা জিয়াওর কানের কাছে নিয়ে যায়, আর তখনই জিয়াওর কান থেকে একটা চিকন বিষাক্ত সাপ বেরিয়ে এসে জেফের আঙুলে কামড় দেয়। কিন্তু সাপের কামড় খাওয়ার পরও জেফের কিছুই হয় না, আর সে সেই পাতলা সাপটাকে জলে ফেলে দেয়। এটা দেখে লেনি খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে সাপ কামড়ানোর পরও জেফের উপর বিষের প্রভাব কেন হলো না। লেনিও সাপ সম্পর্কে জানত। সে জানত একটা সাপের বিষের প্রতি ইমিউন হতে হলে মানুষের শরীরে অনেক সাপের বিষ ঢুকতে হয়, তবেই গিয়ে সেই মানুষের উপর সাপের বিষ কাজ করে না। এইসব কথা সে বিলি ইয়াংকেও বলে আর বলে, জেফকে আমার ঠিক ভালো লাগছে না। তুমিও দেখেছ সাপ ওকে আঙুলে কামড়েছে, কিন্তু জেফের কিছুই হয়নি। কিন্তু বিলি ইয়াং লেনির কথায় মন দেয় না আর বলে যে আমাদের জেফকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে আমার আর আমাদের এক সঙ্গীর প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে জেফ এই বোটের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। জেফ বোটের ক্যাপ্টেনকে অনেক টাকা দিয়ে একটা ম্যাপ দেখায় আর বলে, যদি তুমি আমাকে এই ম্যাপে দেখানো জায়গায় পৌঁছে দাও তাহলে সেখানে পৌঁছে আমি তোমাকে আরও অনেক টাকা দেব। ওই জায়গার নাম শুনেই ক্যাপ্টেন বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে বলে, আর একবার যদি সেখানে যাওয়ার কথা বলো আমি তোমাকে গুলি করে দেব। আসলে ক্যাপ্টেনও ওই জায়গা সম্পর্কে জানত যে সেখানে ক্রিমসন নামের একটা খুব বিপজ্জনক অ্যানাকন্ডা থাকে। এটা শুনে জেফ সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন বোটে বসে মাছ ধরতে থাকে, কিন্তু তখনই আমরা দেখি যে ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল সেটা নিচ থেকে কেউ জোরে টানে, যার ফলে ফিশিং রডটা ক্যাপ্টেনের হাত থেকে ছিটকে নিচে পড়ে যায়। এখন ক্যাপ্টেন সেই ফিশিং রড তুলতে নিচু হয়, কিন্তু তখনই কেউ তাকে জলের নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে আর কেউ নয়, জেফই জলের নিচে টেনেছিল। ক্যাপ্টেনকে মারার পর জেফ তার দেহটাকে এই জঙ্গলের অ্যানাকন্ডাকে ডাকার জন্য টোপ হিসাবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু বোটের ক্যাপ্টেনকে তারা কোথাও খুঁজে পায় না। লেনির জেফকে সন্দেহ হতে থাকে যে জেফই ওকে মেরে ফেলেছে কিনা। সে জেফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ বলে ক্যাপ্টেনের ব্যাপারে আমি কিছুই জানি না। সে এটাও বলে এটা জঙ্গল, এখানে মানুষ হারিয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার। তখনই হঠাৎ পুরো জঙ্গলে অদ্ভুত একটা শব্দ ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পাখি আর জন্তুর চিৎকার করতে করতে পালাতে শুরু করে। তখনই হঠাৎ সবাই জলের মধ্যে অদ্ভুত একটা নড়াচড়ার শব্দ শুনতে পায়। এক সঙ্গী বলে, এটা কেমন শব্দ? তখন জেফ খুশি হয়ে বলে, বড় কিছু আসছে। জেফের এই খুশি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে যেন এই আসন্ন বিপদের জন্যই অপেক্ষা করছিল। তখন আমরা দেখি যে নদীর গভীরে একটা বিশাল অ্যানাকন্ডা জেফের পাতা ফাঁদের দিকে এগিয়ে আসছে। জেফের লাগানো ফিশিং রডটা জোরে নিচের দিকে টানতে থাকে। এখন জেফ অ্যানাকন্ডাটাকে ধরার জন্য ফিশিং রড ধরার চেষ্টা করে, কিন্তু সেই অ্যানাকন্ডা কি আর এত সহজে জেফের ফাঁদে পড়বে? তখনই অ্যানাকন্ডাটা তাদের সামনে চলে আসে।
এই অ্যানাকোন্ডাটা আকারে ছিল খুবই বড় আর ভীষণ ভয়ঙ্কর, যেটাকে দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। জেফ যে ফিশিং রডের দড়িটা ধরেছিল, অ্যানাকোন্ডা সেটা জোরে টান দেয়, আর তাতে জেফ নিচে জলে পড়ে যায়। অ্যানাকোন্ডাটা জেফকে জলের মধ্যে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে, কিন্তু জেফ এত সহজে হার মানার লোক ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য সাঁতরে ওই নদীতে থাকা একটা ছোট বোটে উঠে পড়ে, আর অ্যানাকোন্ডা ধরার জালের দড়িটা সেই বোটের সঙ্গেই বেঁধে দেয়। এখন সে বোটের ওপর দাঁড়িয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকোন্ডার উপর আঘাত করে, কিন্তু সেই আঘাতে অ্যানাকোন্ডার উপর খুব একটা প্রভাব পড়ে না। অ্যানাকোন্ডা জেফকে ধরে। দূরে দাঁড়িয়ে লোকগুলো এসব দেখছিল, আর তারা ভাবে যে জেফ মারা গেছে। কিন্তু পরের মুহূর্তেই জেফ সাঁতরে পেছন দিক থেকে আবার বোটে উঠে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এখন জেফ আবার জলে অ্যানাকোন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু সে জানত না যে অ্যানাকোন্ডা আর জলে নেই, বরং তার পেছনে বোটের ছাদের উপর আছে। অ্যানাকোন্ডা সবার সামনে নিজের মুখ থেকে ক্যাপ্টেনের লাশ উগড়ে দেয়। এটা দেখে বোটের সবাই খুব ভয় পেয়ে যায়। এরা অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়াতে থাকে। অ্যানাকোন্ডাটা ঘরে বন্দি সার্কাসের 2 সঙ্গীকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে জেফ হাতে ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকোন্ডার উপর হামলা করে। তাতে অ্যানাকোন্ডা আরও বেশি রেগে যায়, আর এখন অ্যানাকোন্ডা জেফের দিকেই এগোতে থাকে। কিন্তু জেফ অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচতে নিজেকে লুকিয়ে ফেলে। কিন্তু অ্যানাকোন্ডাও জেফের পিছু ছাড়ে না। সে জেফকে খুঁজতে বোটের ভেতরে ঢুকে পড়ে। সেখানে বোটের ভেতরে সার্কাসের বাকি লোকেরাও লুকিয়েছিল। ভাগ্য ভালো, অ্যানাকোন্ডা বিলি আর ডায়ানাকে দেখতে পায় না। সেটা তাদের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে জানালা দিয়ে বোটের বাইরে বেরিয়ে যায়। সবাই বোটের কোনা কোনা লুকিয়েছিল। অ্যানাকোন্ডা লোকগুলোর খোঁজ করতে করতে যখন বাথরুমের দিকে যায়, তখন সে একটা বাচ্চা আর জিয়াওকে দেখে। অ্যানাকোন্ডার সঙ্গে সঙ্গে তাদের দুজনের উপর হামলা করে, কিন্তু ওরা দুজন নিজেদের বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন তাদের কাছে লেনিও পৌঁছে যায়। অ্যানাকোন্ডা যখন লেনির ওপর হামলা করে, তখন জিয়াও বুদ্ধি করে অ্যানাকোন্ডার মাথার সামনে একটা মাটির কলস নাড়ায়। তাতে অ্যানাকোন্ডার মাথা কলসের ভেতর ঢুকে আটকে যায়। কলস থেকে মাথা বের করার জন্য অ্যানাকোন্ডা ছটফট করতে থাকে, আর এই ধস্তাধস্তির মধ্যেই এখানে কেরোসিন তেলের গ্যালন পড়ে যায়। অ্যানাকোন্ডা নিজের মাথা থেকে কলসটা খুলতে পুরোপুরি বেসামাল হয়ে যায়। সে এখানে ওখানে নিজেকে আঘাত করতে থাকে, আর শেষমেশ নিজের মাথা বোটের সঙ্গে আছাড় মেরে কলসটা ভেঙে ফেলে। তাতে তার মাথা মুক্ত হয়ে যায়। কিন্তু মুক্ত হতেই পেছন থেকে জেফ অ্যানাকোন্ডার গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেয়। জেফ সেই অ্যানাকোন্ডাটাকে ধরার আগেই নিচে কেরোসিন তেল পড়ে যাওয়ার কারণে বোটে আগুন লেগে যায়, আর সেই আগুন ধীরে ধীরে বোটে রাখা বোমার কাছে পৌঁছে যায়, যার ফলে বোটে বিস্ফোরণ শুরু হয়। তখন বোটে একটা খুব বড় বিস্ফোরণ হয়। এখন বোটে থাকা সবাই নিজেদের বাঁচাতে জলে ঝাঁপ দেয়, কিন্তু জেফ অ্যানাকোন্ডার গলায় দড়ি বেঁধেছিল, তাই সেটা পালাতে পারেনি, আর আগুনে পুড়ে মারা যায়। এরা কোনোভাবে সাঁতরে নদীর তীরে পৌঁছে যায়। জাহাজ পুড়তে দেখে বিলি ইয়াং কাঁদতে থাকে। সে এই জন্য কাঁদছিল যে এখন এরা সময় মতো থাইল্যান্ড পৌঁছতে পারবে না। সার্কাসের বাকি লোকগুলো খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা সবাই জঙ্গলের ঠিক মাঝখানে ছিল, আর এখন তাদের কাছে ফিরে যাওয়ার মতো কোনো বোটও ছিল না। লেনি বুঝে গিয়েছিল যে এসব কিছুর জন্য জেফই দায়ী। সে তাদের জাহাজটাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে। সে জেফকে বলে, তুমি যদি এটা না করতে তাহলে এত বড় বিপদ আমাদের উপর আসতো না। জেফ জবাবে বলে, তোমরা কি জানো এই একটা অ্যানাকোন্ডার দাম কত? তোমরা যদি এটা ধরতে আমাকে সাহায্য করতে তাহলে আজ আমরা সবাই কোটিপতি হয়ে যেতাম। টাকার কথা শুনেই বিলি ইয়াংয়ের চোখ চকচক করে ওঠে। সে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান বাতিল করে দেয়, আর দৌড়ে জেফের কাছে এসে বলে, আমি তোমার সঙ্গে আছি, বলো এই অ্যানাকোন্ডাটাকে ধরতে আমরা কি করতে পারি, আর আমরা টাকা কিভাবে পাবো। এরপর জেফ একটা ম্যাপ বের করে দেখিয়ে বলে, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে এই ম্যাপের মাধ্যমে আমি তোমাদের 1-2 দিনের মধ্যেই থাইল্যান্ড পৌঁছে দেব। এখন এখানে বিলি ইয়াং আর দলের বাকি লোকেরা জেফের বোটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু লেনির জেফের ওপর একটুও ভরসা ছিল না, তাই সে সেখানে যেতে অস্বীকার করে। তখনই সার্কাস টিমের এক মেয়ের শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে। বিলি ইয়াং যখন তার কাঁধ দেখে, তখন তারা জানতে পারে যে সেই মেয়েটাকে একটা খুব বিপজ্জনক মাকড়সা কামড়েছে, যার বিশেষে মরেও যেতে পারে। এটা দেখে জেফ সেখানে থাকা সবাইকে বলে, আমার কাছে এমন একটা ওষুধ আছে যেটা দিয়ে ওই মেয়েটার চিকিৎসা করা যাবে, কিন্তু সেই ওষুধটা আমার বোটে রাখা আছে। যদি তোমরা তার চিকিৎসা করতে চাও তাহলে আমাকে আমার বোট পর্যন্ত পৌঁছে দিতে হবে। এখন না চাইতেও লেনি জেফের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। অনেক ঘন্টা পথ চলার পর যখন এক সঙ্গী নদীর পানি খেতে যায়,
তখন জেফ তাকে থামিয়ে দেয় আর সবাইকে বলে, এখানকার পানি কখনো খেও না। এখানে এমন কীট আছে যেগুলো পানি খাওয়ার সময় মানুষের শরীরের ভিতরে ঢুকে যায়। এরপর সেই কীটগুলোই মানুষের শরীরে এমন তৃষ্ণা তৈরি করে যে সে পানি খেতে খেতে নিজেকে নদীতে ডুবিয়ে মেরে ফেলে। পথে এদের খুব ক্ষুধা লাগে। তখন জেফ কাছের পাথর থেকে একটা সাপ ধরে। তারপর এরা সাপের বিষ বের করে সেটা রান্না করে খেয়ে দিন কাটায়। এরপর এরা আবার নিজেদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। রাতে এরা পাহাড়ের একটা সুড়ঙ্গে থামে, যেখানে এরা আগুন জ্বালায়। আর জেফ একপাশে বসে নিজের ম্যাপে আঁকা অ্যানাকন্ডাটার দিকে তাকিয়েছিল। জেফ সেই সময়টার কথা ভাবতে থাকে যখন অ্যানাকন্ডাটা তার সামনে এসেছিল। অ্যানাকন্ডাটা জেফকে মারতেই যাচ্ছিল, কিন্তু জেফ বুদ্ধি করে একটা কাঠের বাক্সের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। বাক্সটা একটা ঢালু জায়গায় রাখা ছিল, তাই জেফ বাক্সটাকে ঠেলে গড়াতে গড়াতে নিচের নদী পর্যন্ত পৌঁছে যায়। এখন জেফ ওই বাক্স থেকে নিজেকে বের করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত সে ওই বাক্সে চিরদিনের মতো বন্ধ হয়ে গিয়েছিল। আর অনেক সময় পর্যন্ত জেফ ওই বাক্সের মধ্যেই আটকে ছিল। এরপর এরা আসে। এরা রাস্তা খোলার জন্য ডায়নামাইট লাগিয়ে কন্টেনার ভেঙে দেয়, আর সেখান থেকে জেফ বেরিয়ে এসে তাদের সঙ্গে মিশে যায়। সিন আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে জেফ ওই ম্যাপের দিকে তাকিয়েছিল। তখন বিলি ইয়াং তার কাছে এসে বলে, তুমি ওই অ্যানাকন্ডাটাকেই ধরতে চাও, তাই না? জেফ বলে, হ্যাঁ, এটা একটা খুব বড় অ্যানাকন্ডা, এমন এক অ্যানাকন্ডা যে এই পুরো জঙ্গলের রাজা। এখানকার সব জন্তু এই অ্যানাকন্ডাকে ভয় পায়। এটা পৃথিবীর বড় বড় শিকার করেছে, এমনকি নিজের মতো বড় বড় অ্যানাকন্ডাকেও মেরে ফেলেছে। আর যদি আমরা এটাকে ধরতে সফল হই, তাহলে আমরা রাতারাতি মিলিয়নেয়ার হয়ে যাব। টাকার কথা শুনেই বিলি ইয়াং বলে, আমি আপনার সঙ্গে ওই অ্যানাকন্ডাটাকে ধরতে প্রস্তুত। এখন অনেক রাত হয়ে যায় আর সবাই ঘুমিয়ে পড়ে। তখন সার্কাসের এক সঙ্গীর অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে যায়। সে দেখে তার ভাই এখানে নেই। নিজের ভাইকে খুঁজতে খুঁজবে সে ওই সুড়ঙ্গের বাইরে আসে, আর খুঁজতে খুঁজতে নদীর কাছে যায়। সেখানে সে দেখে তার ভাই নিজেকে নদীর পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই লোকটা তাকে থামাতে যায়, কিন্তু তার ভাই তার কোনো কথাই শোনে না। আর তখন সে দেখে তার ভাইয়ের নাক থেকে অদ্ভুত কিছু কীট বের হচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে যে সে এই নদীর পানি খেয়েছিল, যেটা নিয়ে জেফ আগেই বলেছিল যে এই নদীর পানি খাওয়ার পর পানির ভেতরে থাকা কীটগুলো মানুষকে এত তৃষ্ণার্ত করে দেয় যে সে নিজেকে সেই পানির ভেতরে ডুবিয়ে দিতে বাধ্য হয়। আর ঠিক সেটাই হয়। নিজের ভাইকে মরে যেতে দেখে লোকটা ভীষণ কাঁদে আর আবার সুড়ঙ্গে ফিরে আসে। পরের সকালেই এরা আবার যাত্রা শুরু করে। অনেক ঘন্টা পথ পেরিয়ে এরা একটা নদীর কাছে পৌঁছে যায়, আর এখন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ওই নদীর ভেতর দিয়ে হেঁটে যেতে হবে। প্রথমে এরা ওই নদীতে নামতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু আর কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে নদীতে নামতেই হয়। একটু এগোতেই হঠাৎ একটা ছেলে নিচের দিকে ইশারা করে, আর আমরা দেখি যে একটা বড় অ্যানাকন্ডা এদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। এদের এক সঙ্গী, যার ভাই আগের রাতেই মারা গিয়েছিল, সে ভয়ে সবার পেছনে ছিল। কিন্তু তখনই পেছন থেকে একটা বড় অ্যানাকন্ডা তার উপর হামলা করে আর তাকে ভীষণভাবে পেঁচিয়ে ধরে। লেনি তাকে সাহায্য করতে সামনে এগোয়, কিন্তু সে তেমন কিছুই করতে পারে না, কারণ তার পৌঁছনোর আগেই অ্যানাকন্ডাটা ওই লোকটার হাড়গোড় ভেঙে ফেলেছিল। আর তারপর সেই অ্যানাকন্ডা লোকটাকে নিজের সঙ্গে জলের নিচে ডুবিয়ে দেয়। এখন এরা নিজেদের প্রাণ বাঁচাতে নদীর ভেতর দিয়ে সামনে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর শেষমেশ এরা সবাই জেফের বোটে পৌঁছে যায়, যেখানে জেফ কথা মতো সেই মেয়েটার জন্য অ্যান্টিডোট দিয়ে দেয়, যার কাঁধে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখন এখান থেকে থাইল্যান্ডের জমিও খুব কাছেই ছিল, আর সবাই থাইল্যান্ড যাওয়ার জন্য বেরোতে চায়। কিন্তু তখনই জেফ তাদের থামিয়ে দেয়। আসলে জেফ এই লোকগুলোকে এখানে এনেছিল তাদের টোপ হিসেবে ব্যবহার করার জন্য। জেফ সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে কথা মতো নিরাপদে এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন তোমাদেরও নিজেদের কথা রাখতে হবে। তোমাদের আমাকে সাহায্য করতে হবে। তখন সেই ছোট ছেলেটা জেফকে বলে, যদি তোমার এই সাহায্য ওই অ্যানাকন্ডার সঙ্গে জড়িত হয়, তাহলে আমরা তোমাকে কোনো সাহায্য করব না। এদের কথা শুনেই জেফ নিজের বন্দুক বের করে, আর বিলি ইয়াংও ছুরি বের করে তার সঙ্গী দিতে থাকে। বিলি ইয়াং সবাইকে বলে, জেফ যা বলছে তোমাদের তা মানা উচিত। এখানে লেনি বলে, তোমরা কি পাগল হয়ে গেছ? ওই অ্যানাকন্ডাটাকে ধরা খুব কঠিন, কেন তোমরা নিজেদের প্রাণ দিতে চাও? জেফ বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলছ। ওই অ্যানাকন্ডাটাকে ধরা কঠিন, কিন্তু অসম্ভব নয়, কারণ ওটা যখন খেতে থাকে তখন তার মনোযোগ সরে গেলে তাকে ধরা যায়। এরপর বিলি ইয়াং আর জেফ সার্কাস টিমের দুজন লোককে দড়ি দিয়ে বেঁধে সাপের টোপ বানায়। তখন সেই বাচ্চাটা বিলি ইয়াংকে বলে, তুমি এটা কেন করছো? ভাবো, যদি আমরা মরে যাই তাহলে তোমার সার্কাসে পারফর্ম করবে কে? এটা শুনে বিলি ইয়াং জোরে জোরে হাসতে থাকে, আর ওই বাচ্চাটাকে বলে, তোমরা কি কখনো ভাবোনি যে আমি এত কম সময়ে কয়েক বছরের মধ্যে এত ধনী হলাম কিভাবে?
আরে পাগলরা, আমি কি তোমাদের থাইল্যান্ডে সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম নাকি? আমি তো তোমাদের শরীরের অর্গ্যান বিক্রি করে অনেক টাকা কামাতে চেয়েছিলাম, আর এটাই আমার ব্যবসা। কিন্তু এখন দেখো, আমি আমার প্ল্যান বদলে ফেলেছি। এখন আমি জেফের সঙ্গে মিলে গেছি, কারণ আমি জানি তোমাদের শরীরের অংশগুলোর থেকেও অনেক বেশি টাকা আমাকে এই অ্যানাকন্ডাটা দেবে। অন্যদিকে জেফ ওই 2 মেয়েকেও বেঁধে ফেলেছিল, আর এখন সে এক মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করেছিল। এখানে মেয়েটা বুদ্ধি করে এমন দেখাতে শুরু করে যে সে যেন জেফের সঙ্গ দিতে চায়। জেফ তার চাল বুঝতে পারে না। মেয়েটা জেফের কাছে এসে তার চুলে হাত বুলাতে থাকে, আর সুযোগ পেতেই জেফের পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে। এখন মেয়েটা জেফকে গুলি করতে গেলে বন্দুক থেকে গুলি বেরোয় না, কারণ সে বন্দুকের লক কিভাবে খুলতে হয় জানত না। তখন জেফ রেগে গিয়ে তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয়, আর সেই মেয়েটাকেই গুলি করতে যাচ্ছিল। ঠিক তখনই লেনিও নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, আর কাঁচের ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। তখন জেফ লেনিকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয়, কিন্তু তখন ওই দ্বিতীয় মেয়েটাও জেফের ওপর আক্রমণ করে, আর পেছন থেকে লেনিও জেফের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই ধস্তাধস্তির মধ্যেই গুলির শব্দ শোনা যায়, কিন্তু বোঝা যায় না যে গুলিটা কাকে লেগেছে। অন্যদিকে আমরা ওই 2 লোককে দেখি যাদের বিলি ইয়াং অ্যানাকন্ডার টোপ বানিয়েছিল। ওরা দুজন ভয়ে কাঁপছিল। কিছুক্ষণ পর একটা বড় অ্যানাকন্ডা ওদের খাওয়ার জন্য ধীরে ধীরে ওদের দিকে এগোতে থাকে, আর দূরে দাঁড়িয়ে বিলি ইয়াং মজা নিয়ে এই সব দেখছিল। বিলি ইয়াং অপেক্ষা করছিল কবে অ্যানাকন্ডাটা তাদের ওপর হামলা করবে আর আমি দড়ি টেনে অ্যানাকন্ডাটাকে ধরে ফেলব। কিন্তু সে জানত না যে যেখানে সে দাঁড়িয়ে আছে ঠিক তার ওপর দিক থেকে আরেকটা অ্যানাকন্ডা তার ওপর হামলা করার জন্য এগোচ্ছিল। এখন বিলি ইয়াং ওই অ্যানাকন্ডাটাকে দেখার আগেই সেটা তার খুব কাছে এসে যায় আর তার উপর হামলা করে তাকে তুলে নিয়ে যায়। আর তখন বিলি ইয়াংয়ের হাত থেকে দড়ি ছুটে যায়, যার ফলে অ্যানাকন্ডার টোপ বানানো ওই দুজনের ওপর জাল পড়ে যায়, আর তাতেই তাদের প্রাণ বেঁচে যায়। অন্যদিকে জেফ ওই মেয়েটাকে মারার চেষ্টা করে, কিন্তু লেনি পেছন থেকে এসে একটা বড় কাঠ দিয়ে জেফের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জেফ অজ্ঞান হতেই ওরা দুজন দৌড়ে নিজেদের 2 সঙ্গীর কাছে গিয়ে তাদের জাল থেকে মুক্ত করে। কিন্তু দুর্ভাগ্যবশত জেফের জ্ঞান ফিরে এসেছিল, আর সে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তখনই একটা বড় অ্যানাকন্ডা এসে জেফকে তুলে নিয়ে যায়। এখন এরা তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তাদের একসঙ্গী হাঁটার মতো অবস্থায় ছিল না, কারণ জেফ আর মেয়েদের মধ্যে ধস্তাধস্তির সময় যে গুলি চলেছিল সেটা সেই মেয়েটাকেই লেগেছিল। কিছুক্ষণ পর সেই মেয়েটা তাদের চোখের সামনে মারা যায়। এখন বেঁচে থাকা 3 জন নিজেদের প্রাণ বাঁচাতে জেফের বোটে উঠে নদী পথে এখান থেকে বেরোতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে জিয়াওর গায়ে কিছু একটা লাগে। সে কাঁধ থেকে জিনিসটা খুলে দেখে বুঝতে পারে যে এটা একটা অজ্ঞান করার ইনজেকশন। কয়েক সেকেন্ডের মধ্যেই জিয়াও অজ্ঞান হয়ে যায়, আর জিয়াওকে অজ্ঞান করেছিল আর কেউ নয়, জেফ নিজেই। মানে ওই অ্যানাকন্ডার হামলা থেকেও সে বেঁচে গিয়েছিল, আর অ্যানাকন্ডার মাথা কেটে তাকে মেরেও ফেলেছিল। এখন জেফ ওই 3 জনকে ধরে অ্যানাকন্ডার টোপ বানানোর জন্য বেঁধে ফেলে, আর তাদের চারপাশে ধারালো লোহার তার জড়িয়ে দেয়, আর সেখানে রক্তও ছিটিয়ে দেয়। এরপর সে তাদের জালের দড়ি হাতে নিয়ে কিছু দূরে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর অনেকগুলো অ্যানাকন্ডা রক্তের গন্ধ পেয়ে ওই 3 জনের দিকে এগোতে থাকে। এরা 3 জন খুব ভয় পেয়ে গিয়েছিল, আর নিজেদের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিল। এইসব অ্যানাকন্ডা ওদের মারার জন্য খুব কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই আবার জঙ্গলের সব জন্তু চিৎকার করতে করতে পালাতে শুরু করে, আর এখানে থাকা সব অ্যানাকন্ডাও কাউকে দেখে একে একে সরে যেতে থাকে। কিন্তু একটা অ্যানাকন্ডা তখনও ওই 3 জনকে মারার জন্য দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে ক্রিমসন অ্যানাকন্ডা এসে যায়, আর সে ওই একা দাঁড়িয়ে থাকা সাপটার ওপর হামলা করে এক ঝটকায় তাকে মেরে ফেলে। এখানে আমরা সেই ক্রিমসন অ্যানাকন্ডাটাকে ভালো করে দেখতে পাই, যেটা আকারে খুবই বড় আর ভয়ঙ্কর ছিল, আর তাকে দেখে এই 3 জন ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা জেফ ক্রিমসন অ্যানাকন্ডাকে দেখে খুব খুশি হয়। অ্যানাকন্ডাটা ওই 3 জনকে জাপটে ধরে নিজের বড় মুখ খুলে তাদের খেতেই যাচ্ছিল। ঠিক তখনই জেফ জালের দড়িটা ছেড়ে দেয়, আর অ্যানাকন্ডাটা তাতে ফেঁসে যায়। এই অ্যানাকন্ডাটা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। সে অনেক জোর দিয়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু যখন নিজেকে মুক্ত করতে পারে না, তখন নিজের ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু তখনও জালের দড়িটা তার শরীরে আটকে ছিল, তাই জেফ দড়িটা শক্ত করে ধরে তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু জেফ কি আর অ্যানাকন্ডার শক্তির সঙ্গে পাল্লা দিতে পারে? জেফ তাকে আটকে রাখার চেষ্টায় 2টো গাছের মাঝে আটকে যায়, আর এখন সে ওই গাছ দুটোর মাঝখান থেকে বেরোতে পারে না। আর সুযোগ নিয়ে ক্রিমসন অ্যানাকন্ডা জেফের দিকে এগিয়ে এসে তাকে ধরে ভীষণভাবে পেঁচিয়ে ধরতে থাকে। ওই 3 জনও নিজেদের চোখে এই সব দেখছিল,
আর ভয়ে দ্রুত নিজেদের ছাড়ানোর চেষ্টা করছিল, কারণ তারা জানত জেফের পর এবার তাদের পালা। এরা নিজেদের ছাড়ানোর সব রকম চেষ্টা করে, কিন্তু ওই জাল থেকে বেরোতে পারে না। তখন সেই ছোট ছেলেটা নিজেকে বাঁচানোর জন্য নিজের দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে, আর অনেক চেষ্টার পর দড়ির কিছু অংশ কেটে ফেলতে পারে। এখন আর অল্প দড়ি বাকি ছিল, তাই সে নিজের দাঁতের পুরো জোর লাগিয়ে দড়িটা কাটতে থাকে, আর এতে তার দাঁত থেকে রক্ত বেরোতে শুরু করে। এখানে ক্রিমসন অ্যানাকন্ডা জেফকে ভীষণভাবে জাপটে ধরে আর চেপে ধরে তার হাড়গোড় ভাঙতে থাকে। এরপর সেই ক্রিমসন অ্যানাকন্ডা জেফকেও জীবন্ত গিলে ফেলে। অন্যদিকে সেই বাচ্চাটা নিজের দাঁত দিয়ে দড়ি কেটে ফেলতে সফল হয়, আর সে ওই দুজনকেও মুক্ত করে দেয়, আর তারা নদীর দিকে দৌড়াতে থাকে। কিন্তু জেফকে মেরে ফেলার পর এখন সেই ক্রিমসন অ্যানাকন্ডা তাদের পিছু নেয়। ওই দুজন একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, আর বাচ্চাটা একটা কাঠের বাক্সের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। কিন্তু অ্যানাকন্ডা তাকে দেখে ফেলে, আর এখন অ্যানাকন্ডা ধীরে ধীরে বাচ্চাটার দিকে এগোতে থাকে। বাচ্চাটা জোর দিয়ে ওই কন্টেনার থেকে বেরোবার চেষ্টা করে, কিন্তু কন্টেনারের অন্য পাশের দরজাটা বন্ধ ছিল। সে চিৎকার করে ওই দুজনকে সাহায্যের জন্য ডাকে, আর অ্যানাকন্ডাটাও তখন বাচ্চাটার খুব কাছে চলে এসেছিল। এখন অ্যানাকন্ডাটা বাচ্চাটাকে মারার আগেই বাইরে থেকে জিয়াও কন্টেনারের দরজা ভেঙে বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলে। এখন এরা তিনজন আবার নিজেদের প্রাণ বাঁচাতে অ্যানাকন্ডার কাছ থেকে পালাতে থাকে, কিন্তু এই পুরো জঙ্গলটাই ছিল ওই অ্যানাকন্ডার এলাকা। এই জঙ্গলের মধ্যে থেকে এরা তার হাত থেকে বাঁচতে পারছিল না, তাই এরা একটা গাছের পেছনে লুকায়। কিন্তু তখনই কিছু দূর থেকে অ্যানাকন্ডা তাদের দেখে ফেলে। তাদের দেখা মাত্রই সেটা দ্রুত তাদের দিকে এগোতে থাকে। এরা দাঁড়িয়ে নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কারণ তারা জানত এখন আর তাদের প্রাণ বাঁচবে না। কিন্তু ঠিক যখন অ্যানাকন্ডাটা নিজের বিশাল মুখ খুলে তাদের উপর হামলা করে, তখনই একটা মজবুত ধারালো লোহার তারে তার মাথা মাঝখান থেকে কেটে যায়। এই ধারালো তারটা আসলে জেফই পেতে রেখেছিল, আর তাতেই ক্রিমসন অ্যানাকন্ডার শেষ হয়ে যায়। এরা বিশ্বাসই করতে পারে না যে তাদের প্রাণ বেঁচে গেছে, আর অনেকক্ষণ পর্যন্ত তার মৃতদেহের দিকে তাকিয়ে থাকে, আর শেষে এরা তাড়াতাড়ি ওই জঙ্গল ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইভাবেই গল্পটা শেষ হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে লাইক করতেই ভুলবেন না।